এটা আপনার জিপিতে খুব কমনলি আসবে যে হঠাৎ করে চোখের পাতা পড়ে গেছে। চোখের পাতা পড়ে গেলে আমরা কজগুলোকে মনে রাখি হবে এমডি শোয়েব, এম ফর মাইস্থিনিয়া গ্রাভিস, ডি ফর ডিস্ট্রফিক মায়োটোনিয়া, এস ফর স্নেক বাইট অর স্নাইলিটি, হর্নার সিন্ড্রোম, অকুলার মায়োপ্যাথি or oculomotor nerve palsy, Eaton-Lambert syndrome and botulism. These are the most common cause of ptosis. So ptosis নিয়ে আসলে আমরা প্রথমত খেয়াল করি পেশেন্টের পিপিলারি কন্ডিশনটা। যদি পেশেন্টের পিপিলারি ডাইলেটেশন থাকে এবং সাথে থার্ড নার্ভে যে সমস্ত মাসেল সাপ্লাই করে সেগুলো যদি ইম্পেয়ার্ড থাকে, তাহলে আমরা মনে করব এটা হচ্ছে অকুলোমোটর নার্ভ পলসি, থার্ড নার্ভ পলসি। এখন এই থার্ড নার্ভ পলসির আন্ডারলাইং কজ কী হতে পারে? অনেক সময় ব্রেন স্টেম স্ট্রোকের কারণে হতে পারে, অথবা কোনো ব্রেনে কোনো টিউমারের কারণে ফার্স্ট লোকালাইজিং সাইন হিসেবে অনেক সময় থার্ড নার্ভ পলসি আমাদের কাছে আসতে পারে। তবে অনেক ক্ষেত্রে থার্ড নার্ভ পলসি বাট পিপিল স্পেয়ার্ড, সেক্ষেত্রে আমরা ডায়াবেটিস মেলাটাস বা ভাস্কুলাইটিস চিন্তা করতে পারি। পিপিল টসিস বাট পিপিল ইজ কনস্ট্রিক্টেড, বায়োল্যাটারাল পার্শিয়াল টসিস বাট পিপিল ইজ কনস্ট্রিক্টেড, সেক্ষেত্রে আমাদের ফিচার্স অফ হর্নার সিন্ড্রোম আছে কিনা, যেমন অ্যানপথ্যালমোস, অ্যানহাইড্রোসিস, এগুলো আছে কিনা আমরা খেয়াল করব। টসিস বাট পিপিল ইজ নর্মাল, সেক্ষেত্রে আমাদের চিন্তা থাকবে আয়দার এটা অকুলোর মায়োপ্যাথি অথবা নিউরোমাস্কুলার জাংশন ডিসঅর্ডার যেমন মাইস্থিনিয়া গ্র্যাভিস কিনা। সো এইভাবে কিন্তু আপনাকে গাইড করবে, পিপিলারি কন্ডিশন দিয়ে কিন্তু আপনি গাইড করতে পারেন যে টসিসের ইভ্যালুয়েশনটা। মুভমেন্ট ডিসঅর্ডার, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নাইস টপিকস ফর অল জিপি। মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে কিন্তু অনেক পেশেন্ট আমাদের কাছে আসবে। সবচেয়ে মোস্ট কমন মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে আমাদের কাছে আসছে ট্রেমর। আমরা একটা ট্রেমরের ভিডিও দেখতে পারি। ইটস এ ভেরি কমন ট্রেমর, পোস্টুরাল ট্রেমর। ইউজুয়ালি পেশেন্ট অন আমরা আউট স্টেট হ্যান্ডে আমরা এক্সামিনেশন করে দেখে ট্রেমর আছে কিনা, এবং এটা ইনহ্যান্সড ফিজিওলজিক্যাল ট্রেমর বা ফিজিওলজিক্যাল ট্রেমর হতে পারে, অথবা এটা কোনো থায়োটক্সিকোসিস বা কোনো ড্রাগ ইন্ডিউসড হতে পারে। Resting tremor. It's a very pathognomic tremor for Parkinson disease. এই ধরনের ট্রেমর আপনার প্র্যাকটিসে অনেক পাবেন। তো এই ট্রেমরগুলো পেলে অবশ্যই আপনাকে তার রিজিডিটি আছে কিনা বা আদার ফিচার্স অফ পার্কিনসনিজম আছে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। এবং এই ধরনের জ ট্রেমর খুব প্যাথোগনমিক ফর পার্কিনসন ডিজিজ। হেড ট্রেমর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পোস্টুরাল ট্রেমর বা স্পেশালি সেরিবেলার ট্রেমর বা এসেনশিয়াল ট্রেমর। এটাও ওয়ান টাইপ অফ অ্যাকশন ট্রেমর, বাট অ্যাট দ্য টার্গেটে ট্রেমরটা সবচেয়ে বেশি হবে এবং সাথে পেশেন্টের আদার সেরিব্রাল ডিসফাংশনগুলো থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেশেন্ট একটা কিছু ইনভলেন্টারি মুভমেন্ট হচ্ছে সাডেন হঠাৎ করে, এবং ইউজুয়ালি কোনো স্টিমুলাসে এটা বাড়ে। এটা ওয়ান টাইপ অফ মায়োক্লোনিক জার্ক। আমরা যখন সিজারের ক্লাসিফিকেশনে দেখছিলাম যে মায়োক্লোনিক, এটা একটা মায়োক্লোনিক জার্কের একটা উদাহরণ। এবং এই পেশেন্টের কারণ ছিল হচ্ছে একটা এসএসপি, সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনসেফালাইটিস। এই ধরনের পেশেন্ট আপনারা প্র্যাকটিসে অনেক পাবেন। কিছু ইনভলেন্টারি মুভমেন্ট ইনভলভিং ডিফারেন্ট ফেশিয়াল মাসেলস, এটাকে বলি আমরা অরোম্যান্ডিবুলার ডিসকাইনেশিয়া। মোস্ট অফ দ্য টাইমস দেয়ার সাম আন্ডারলাইং ড্রাগ ইন্ডিউসড কজ, ইউজুয়ালি অ্যান্টিসাইকোটিক ড্রাগস ইন্ডিউসড পার্কিনসনিজম বা ডিসকাইনেশিয়া। এবং এই ধরনের পেশেন্ট আসলে এটা ট্রিটমেন্ট হলো অবশ্যই স্টপ দ্য ড্রাগ অ্যান্ড গিভ সাম অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস। পেশেন্ট উইল রেসপন্স ভেরি ওয়েল।
তো পার্কিনসনিজম, ব্র্যাডিকাইনেশিয়া উইথ রিজিডিটি অ্যান্ড অর ট্রেমর উইথ পোস্টারাল ডিস্টারবেন্স, তখন তাকে বলে আমরা পার্কিনসনিজম। যদি পেশেন্টের এই ফিচারের সাথে একটা ওল্ডার এজ গ্রুপ, তার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না, ইউনিল্যাটারাল অনসেট, তখন তাকে বলি আমরা পার্কিনসন ডিজিজ। যদি দেখা যাচ্ছে না বায়োল্যাটারাল অনসেট, ইয়াং এজ অর ওল্ডার এজ, এনি এজ গ্রুপ, বায়োল্যাটারাল অনসেট, সিমেট্রিক্যাল অনসেট, আন্ডারলাইং দ্যার ইজ সাম কজেস, তখন তাকে বলি আমরা সেকেন্ডারি পার্কিনসনিজম। আমরা সবাই জানি যে পার্কিনসন ডিজিজ ইজ এ ডিজিজ অফ দ্য এক্সট্রাপাইরামিনাল সিস্টেম। যখন পার্কিনসন ডিজিজের সাথে এক্সট্রাপাইরামিনাল সিস্টেমের সাথে কিছু অন্য সিস্টেম ইনভলভমেন্ট থাকে, হতে পারে সেটা পাইরামিনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট, অথবা সেন্সরি ট্র্যাক্ট ইনভলভমেন্ট, অথবা সেরিবেলার ইনভলভমেন্ট, তখন তাকে বলে আমরা পিডি প্লাস। তো এটা আমরা ক্লিনিক্যালি কিন্তু বুঝতে পারি। এখানে একটা আমরা ভিডিও দেখবো একটা পার্কিনসন ডিজিজের। এটা দেখেন, প্রথমে একটা রেস্টিং ট্রেমর আছে পেশেন্টের, স্টুপ পোস্টার। পেশেন্টকে এটাকে বলে আমরা রিইমার্জেন্ট ট্রেমর। প্রথমে পেশেন্ট রেস্টের কন্ডিশনে ট্রেমর ছিল, কিন্তু যখন আমি প্রথমে হাতটাকে স্ট্রেস করলাম তখন কিন্তু ট্রেমর কমে গেছিলো, তারপরে কিন্তু ট্রেমরটা আবার বেড়ে গেছিলো। এইটাকে বলে রিইমার্জেন্ট ট্রেমর, এবং ইট ইজ ভেরি প্যাথোগনোমিক ফর পার্কিনসন ডিজিজ। এবং সাথে পেশেন্টের স্টুপ পোস্টার, মোনোটোনাস ভয়েস খুব বেশি কমন ইন কেস অফ পার্কিনসন ডিজিজ। ট্রিটমেন্ট অফ পার্কিনসন ডিজিজ, এক্ষেত্রে আপনাকে চয়েস অফ ড্রাগ অবশ্যই লিভোডোপা কার্বিডোপা কম্বিনেশন। আমরা 110 মিলিগ্রাম হাফ ট্যাবলেট টিডিএস দিয়ে শুরু করব 7 দিন, এরপরে আমরা ডোজটাকে আস্তে আস্তে বাড়াবো। যদি কোনো রেসপন্স না করে সেক্ষেত্রে আমরা ডোজ এবং ফ্রিকোয়েন্সিটা বাড়াতে পারি। যদি পেশেন্টের ট্রেমর প্রিডোমিনেন্ট থাকে, এর সাথে আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ স্পেশালি হেক্সিনর আমরা 1 মিলিগ্রাম করে অ্যাড করতে পারি, অথবা ডোজটা আস্তে আস্তে বাড়াতে পারি। পেরিফেরাল নিউরোপ্যাথি খুব কমন প্রেজেন্টেশন ইন নিউরোলজি। আগে মনে করা হতো যে মোস্ট অফ দ্য পেরিফেরাল নিউরোপ্যাথি ইজ ইডিওপ্যাথিক, কিন্তু এখন ইনভেস্টিগেশন ফ্যাসিলিটির কারণে আমরা অ্যাটলিস্ট 80 to 90% পেশেন্ট কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথির আন্ডারলাইং কজ ডায়াগনোসিস করতে পারি, এবং সেই অনুযায়ী কজ অনুযায়ী ট্রিটমেন্ট করলে কিন্তু পেশেন্টের রেসপন্স অনেক ভালো হয়। One of the neurological emergency is GBS, Guillain-Barré syndrome. Usually patient presents with acute quadriplegia or quadriparesis, ascending type. So usually lower limbs, then upper limbs. And patient sometimes presents with shortness of breath, and it is very emergency situation. For diagnosis of GBS, you may need progressive history of progressive weakness of variable degree from mild paralysis to complete paralysis, generalized hypo or areflexia, and disease course should be within 4 weeks, and exclusion of other causes. আমরা মোস্টলি যখন আমাদের ইমার্জেন্সিতে আমার চেম্বারে একটা কোয়াড্রিপ্যারালিসিস নিয়ে আসে, তখন আমরা প্রথমতই একটা ইলেকট্রোলাইট করে হাইপোক্যালিমিয়া আছে কিনা সেটা আমরা এক্সক্লুড করি, কারণ জিবিএস এর খুব কমনলি একটা ডিডি থাকে হচ্ছে কিন্তু হাইপোক্যালিমিয়া। সো জিবিএস লাইক প্রেজেন্টেশন নিয়ে আসলে অবশ্যই আপনি আগে একটা ইলেকট্রোলাইট করে পটাশিয়াম হাইপোক্যালিমিয়া আছে কিনা সেটা এক্সক্লুড করবেন। জিবিএস এর ট্রিটমেন্ট, এক্ষেত্রে আপনাকে সিমটোম্যাটিক বা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে, অ্যানালজেসিস দিতে হবে, পেন থাকলে ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপি লাগবে। তবে পেশেন্টকে অবশ্যই তার স্পেসিফিক ম্যানেজমেন্টের জন্য স্পেসিফিক জায়গায় আপনাকে রেফার করতে হবে। এই পেশেন্টগুলোকে অবশ্যই আপনি আপনার কাছে রাখবেন না। আপনি ডায়াগনোসিস করার পরে যদি আপনার জিবিএস মনে হয়, তাহলে আপনি অবশ্যই দ্রুত পেশেন্টকে শিফট করবেন যেখানে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট বা স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, যেমন প্লাজমা ফ্যারেসিস বা আইভি দেওয়া সম্ভব। এই সমস্ত হাসপাতাল বা আইসিইউ সাপোর্ট আছে, এবং হসপিটাল আপনাকে রেফার করতে হবে, কারণ জিবিএস পেশেন্ট যে কোনো সময় কিন্তু শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করতে পারে। সো তার আইসিইউ সাপোর্ট লাগতে পারে। তার আইভি এবং প্লাজমা ফ্যারেসিস করলে রেসপন্স অনেক ভালো। সো এই পেশেন্টগুলো আমরা ইনিশিয়ালি ডায়াগনোসিস করে এবং আদার কজ আছে কিনা এক্সক্লুড করে দ্রুত যেখানে আইসিইউ সাপোর্ট এবং আইভি বা প্লাজমা ফ্যারেসিস করা সম্ভব সেখানে আমরা রেফার করব। কার্পাল টানেল সিনড্রোম, এটা খুব কমন একটা প্রেজেন্টেশন। ইউজুয়ালি ফিমেল পেশেন্টগুলা বা ডায়াবেটিক বা হাইপোথাইরয়েডিজম পেশেন্টগুলা বা রিমোটেড আর্থারাইটিস পেশেন্টগুলা এরকম টিংলিং আর নামনেস সেন্সেশন নিয়ে আমাদের কাছে হাতে আসতে পারে,
এবং এটা সিটিএস আমরা ডায়াগনোসিস ক্লিনিক্যালি করতে পারি, এনসিএস আমাদেরকে হেল্প করতে পারে, কিন্তু আমরা এই সিটিএস ডায়াগনোসিস ক্লিনিক্যালি করে থাকি। এক্ষেত্রে দেখা যায় যে খুব কিছু কমন ট্রিটমেন্ট দিলে কিন্তু সিটিএসটা ভালো হয়। প্রথমত পেশেন্টকে আমরা রিস্ট স্প্রিন ব্যবহার করতে বলবো, যখন সে রাতে ঘুমাবে স্পেশালি স্প্রিনটা ব্যবহার করবে, বাজারে পাওয়া যায় রিস্ট স্প্রিন, এটা ব্যবহার করবে। আর আমরা এনএসআইড দিতে পারি, শর্ট কোর্স ওরাল স্টেরয়েড দিতে পারি, অথবা আমরা সাথে প্রিগাবালিনও অ্যাড করতে পারি। এরপরে যদি পেশেন্টের পেইন না কমে তাহলে আমরা কিন্তু এখানে ইন্টারলেশনাল স্টেরয়েড দিতে পারি আর কি। এটা খুব কঠিন কিছু না, কিন্তু আপনি ইউটিউবে ভিডিও দেখে কিন্তু দিতে পারবেন আর কি। সো এবং এটা খুব ফ্রুটফুল একটা ট্রিটমেন্ট সিটিএসে, যদি ওরাল মেডিকেশনে পেশেন্ট কন্ট্রোল না হয়। ডিমেনশিয়া, এটা খুব মানে আনকমন না হলেও আমাদের কাছে পেশেন্ট আসে ডিমেনশিয়া নিয়ে, যে হঠাৎ করে সে ভুলে যাচ্ছে বা অনেক দিন যাবত সে ভুলে যাচ্ছে। সো এরকম ভুলে যাওয়া রোগী আসলে আমরা প্রথমত চেষ্টা করব কিছু কোনো আন্ডারলাইং রিভার্সিবল কজ আছে কিনা সেটা দেখার জন্য। এই কারণে হাইপোথাইরয়েডিজম আছে কিনা, তার ভিটামিন ডেফিসিয়েন্সি আছে কিনা, তার নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস আছে কিনা, সেটা আমরা সিটি স্ক্যান করা লাগতে পারে, সাবডল হেমাটোমা আছে কিনা, ক্রনিক কোনো ইনফেকশন আছে কিনা, নিউরোসিফিলিস, টিউবারকুলোসিস, প্রোটোজার ইনফেকশন, ব্রেন টিউমার, এগুলো মানে রিভার্সিবল কোনো কারণ আছে কিনা সেটা আমরা প্রথমে এক্সক্লুড করার পরে আমরা পরে বলবো যে এটা হলো একটা ইডিওপ্যাথিক বা একটা ডিজেনারেটিভ ডিমেনশিয়া। আমরা ডিমেনশিয়া ডায়াগনোসিস করার জন্য বা তার ক্যাটাগরাইজ করার জন্য একটা চার্ট ইউজ করি, এমএমএস স্কোর করি আমরা। এখানে বাংলা একটা এমএমএস স্কোর আমরা দিয়েছি, আপনারা দেখবেন। এই স্কোর করে আমরা দেখি পেশেন্টের ডায়াগনোসিস করতে পারি যে তার ডিমেনশিয়া আছে কিনা, এবং ডিমেনশিয়া থাকলেও তার ক্যাটাগরিটা কেমন। যদি স্কোর 25 থেকে 30 হয় তাহলে এটা নর্মাল বলা যেতে পারে। 20 থেকে 25 স্কোর হলে আমরা সেটাকে বলবো মাইল্ড ডিমেনশিয়া। 10 থেকে 20 হলে আমরা মডারেট। 10-এর নিচে থাকলে আমরা সেটাকে বলবো সিভিয়ার ডিমেনশিয়া। কারণ এই মানে ডিগ্রির মানে সিভিয়ারিটির উপর ভিত্তি করে ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট। যদি মাইল্ড টু মডারেট হয় সেক্ষেত্রে আমরা রিভাস্টিকমিন ইউজ করবো, 1.5 মিলিগ্রাম 12 আওয়ারলি দিয়ে এটা আমরা ডোজটা আরও বাড়াতে পারবো। বাট মডারেট টু সিভিয়ার যদি হয় সেক্ষেত্রে ডিমেনশিয়ার জন্য আমরা মেমান্টিনটা ইউজ করতে পারবো, ডিমেন্টা নামে পাওয়া যায়। অন ট্যাবলেট বিডি দিয়ে শুরু করে আমরা ডোজটা আরও বাড়াতে পারি। এই কারণে মডারেট কেসের ক্ষেত্রে কিন্তু আমাদের ফ্লাকচুয়েশন আছে। তবে মনে রাখবেন যে সবসময় ডিমেনশিয়ার মেইন স্টেপ ট্রিটমেন্ট কিন্তু রিভাস্টিকমিন। এছাড়া আদার কিছু ড্রাগস আমরা ইউজ করতে পারি, যেমন নিউরোলেপটিক, প্যারাসিটাম, ইভেন জিঙ্গো বিলোবা, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। ডিমেনশিয়ার কিছু স্টাডিতে দেখা গেছে যে এগুলোর অ্যানেকডোটাল অনেকগুলো ডাটা আছে, এগুলো যে কিছুটা হেল্প করে আমাদের। তবে অবশ্যই অ্যাডিটিভ ইফেক্ট, নট মেইন ইফেক্ট। মেইন ইফেক্ট শুড বি আইদার রিভাস্টিকমিন উইথ আর উইদাউট মেমান্টেডিন। যদি মডারেট টু সিভিয়ার হয় সেক্ষেত্রে আমরা রিভাস্টিকমিনের সাথে মেমান্টিন অ্যাড করতে পারি। বাট মাইল্ড টু মডারেট ক্ষেত্রে অবশ্যই আমরা রিভাস্টিকমিন দিব এবং এটা ডোজটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। আসলে মাইস্থিনের ক্রাইসিস বা ক্লোনিয়ার যে ক্রাইসিসগুলো খুব কমনলি আপনাদের কাছে আসবে না, কিন্তু যদি একটা পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি থাকে, তার মাইস্থিনের গ্র্যাভিস ছিল, হঠাৎ করে পেশেন্ট তার শ্বাসকষ্ট হচ্ছে বা তার উইকনেসগুলো বেড়ে গেছে, অবশ্যই দ্রুত এই পেশেন্টগুলো আপনারা রেফার করবেন। এবং এদের আইসিইউ সাপোর্ট লাগতে পারে এবং আদার আইভিআইজি বা প্লাজমাফাইসিস লাগতে পারে। সো এই পেশেন্টগুলোকে অবশ্যই আপনাকে রেফার করতে হবে। আপনাকে বুঝতে হবে যে এটা মাইস্থিনের ক্রাইসিস। যখন এটা প্রিভিয়াসলি ডায়াগনোস মাইস্থিনের পেশেন্ট আপনার কাছে আসবে উইথ সাডেন শর্টনেস অফ ব্রেথ অর ইনক্রিজ উইকনেস, তখন আপনি অবশ্যই পেশেন্টকে দ্রুত রেফার করবেন। এটা আমাদের জানতে হবে। কখন রেফার করে পেশেন্টকে রেফার করলে আপনার কখনো ডিমান্ড কমবে না, বরং আপনি যদি পেশেন্টকে অ্যাপ্রোপ্রিয়েট যে রেফার করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য ভালো, পেশেন্ট কিন্তু আপনাকে কখনো অখুশি হবে না, আরও ভালো বলবে আপনাকে। সো আপনি অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় তার পেশেন্টকে রেফার করার চেষ্টা করবেন। এই ধরনের পেশেন্টগুলো আপনার কাছে অনেক আসবে, যে একটা পেশেন্টের হাই গ্রেড ফিভার ছিল 7 দিন, সাথে হেডেক ছিল এবং কনভালশন ছিল, এবং তার একটু অল্টার্ড লেভেল অফ কনসাসনেস, এবং এক্সামিনেশন করে দেখবেন তার নেকটা স্টিফ বা তার আদার সাইন্স অফ মেনিঞ্জাল ইরিটেশন আছে, তখন আপনার ডায়াগনোসিস থাকবে এটা হচ্ছে মেনিনজাইটিস বা মেনিঙ্গোএনকেফালাইটিস। এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব মেনিনজাইটিস বা মেনিঙ্গোএনকেফালাইটিস হলে আমরা বোথ ব্যাকটেরিয়াল এবং ভাইরাল কাভারেজ দিব ইনিশিয়ালি। এরপর আমি সিএসএফ করব, সিএসএফ করে আমি ডিসিশন নিব ফার্দার। কিন্তু অ্যাট দ্য টাইম অফ প্রেজেন্টেশন আপনি কাভারেজ দেবেন, কারণ কখনও ক্লিনিক্যালি অনেক সময় আপনি আইডেন্টিফাই নাও করতে পারেন। সো পেশেন্ট যদি এরকম মেনিনজাইটিসের ফিচার নিয়ে আসে, আপনি বোথ
অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল ড্রাগ বোথ দিবেন, সাথে স্টেরয়েড দিবেন, এবং পেশেন্টকে আপনি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য সিএসএফ স্টাডি, সিটি স্ক্যান বা এমআরআই অন্যান্য ইনভেস্টিগেশন আমরা করব। যেমন একটা যদি পিওরলি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস মনে হয় আমার কাছে, তাহলে সেক্ষেত্রে পেশেন্ট ডায়েটটাকে আমি এনশিওর করবো। এক্ষেত্রে আমি সেপ্ট্রাইজন 2 গ্রাম করে 12 আওয়ারলি দিব 10 থেকে 14 দিন। ডেক্সামিথাসোন দিব 6 আওয়ারলি 2 to 4 ডেজ, খুব কম সময় আমরা দিব। একটা আমরা পিপিআই রাখতে পারি, এবং কনভালশন যদি হয় সেক্ষেত্রে আমরা একটা ডাইফিডান বা আমরা বলি ফেনাটোয়েড আমরা অ্যাড করতে পারি, বা কার্বামাজিপিন অ্যাড করতে পারি। যদি ভাইরাল এনকেফালাইটিস পিওরলি আমি যখন সিএসএফ স্টাডি করে বুঝবো, তখন সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যাসাইক্লোভির 500 মিলিগ্রাম 8 আওয়ারলি দিব, সাথে স্টেরয়েড দিব। টিউবারকুলার মেনিনজাইটিস যদি আমি সিএসএফ স্টাডি করে দেখি বুঝতে পারি যে টিউবারকুলার মেনিনজাইটিস, বা এমআরআই বা সিটি স্ক্যান করে যদি টিবিএম মনে হয়, সেক্ষেত্রে আমি অ্যান্টিটিবি ড্রাগ দিব। আমরা সবাই জানি যেভাবে আমরা বডি ওয়েট হিসাব করে আমরা অ্যান্টিটিবি ড্রাগ দিব 2 থেকে 3 মাস। এরপরে আমি মেইনটেনেন্স থেরাপি দিব অ্যাটলিস্ট, যদি শুধুমাত্র টিউবারকুলার মেনিনজাইটিস হয় তাহলে টোটাল 1 বছর। যদি টিউবারকুলোমা হয় তাহলে আমি 12 থেকে 18 মাস পর্যন্ত। যদি বোনস ইনভলভমেন্ট হয়, পটস ডিজিজ হয়, সেক্ষেত্রে আমি 2 বছর এনডিটিবি ড্রাগ দিব। এক্ষেত্রে ইনিশিয়েশন থেরাপি আমরা প্রথম 2 থেকে 3 মাস দিব, আর মেইনটেনেন্স থেরাপি আমরা টোটালটা আইদার 1 বছর, 1.5 বছর বা 2 বছর, যেটা আমি বললাম সেভাবে আমরা ম্যানেজ করব। তবে টিবিএম ম্যানেজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ড্রাগ হলো স্টেরয়েড। এক্ষেত্রে স্টেরয়েডটা আমাদেরকে ডোজ অ্যাডজাস্ট করে দিতে হবে। যদি পেশেন্টের জিসিএস কম থাকে এবং ফোকাল নিউরোলজিক্যাল সাইন থাকে, সেক্ষেত্রে স্টেরয়েডটা দিব আমরা 8 সপ্তাহ। প্রথম 4 সপ্তাহ দিব আমরা আইভি, পরের 4 সপ্তাহ দিব আমরা ওরাল। প্রথম 4 সপ্তাহ আইভির ভিতরে ফার্স্ট উইকে দিব 0.4 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, দেন 0.3, দেন 0.2, দেন 0.1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। নেক্সট 4 উইকস ওরাল মেডিকেশনে আমরা ফার্স্ট উইকে দিব 4 মিলিগ্রাম ইন রেসপেক্টিভ অফ বডি ওয়েট, দেন 3, দেন 2, দেন 1 মিলিগ্রাম ডেক্সামিথাসোন অর ইকুইভ্যালেন্ট ডোজ স্টেরয়েড। যদি নো ফোকাল নিউরোলজিক্যাল সাইন অথবা জিসিএস 15 থাকে, সেক্ষেত্রে আমরা ডিউরেশন হবে 6 উইকস। পেশেন্ট মে প্রেজেন্ট উইথ আস উইকনেস অফ অল 4 লিম্বস অর বোথ লোয়ার লিম্বস। তখন তাকে বলি আমরা স্পাস্টিক, তখন তাকে বলি আমরা প্যারাপ্লেজিয়া, আইদার স্পাস্টিক অর ফ্লাসিড, অর কোয়াড্রিপ্লেজিয়া স্পাস্টিক অর ফ্লাসিড। যখন এমআরসি গ্রেড 3 অর অ্যাভভ পাওয়ার থাকে, তখন তাকে বলি আমরা প্যারাসিস, আর যদি তার নিচে থাকে তখন তাকে বলি আমরা প্লেজিয়া। তো একটা পেশেন্ট এরকম অল 4 লিম্বস বা বোথ লোয়ার লিম্বসে উইকনেস নিয়ে আসলে আমাদের প্রথমে মাথায় আসতে হবে যে এটা স্পাস্টিক না ফ্লাসিড। স্পাস্টিকের কিছু কার্ডিনাল ফিচার আছে, যেমন টোনটা বেশি থাকবে, জার্সগুলো এক্সাজারেটেড থাকবে, প্লান্টার এক্সটেন্সর থাকবে, এবং একটা ডেফিনিট সেন্সরি লেভেল থাকবে, ডেফিনিট সেন্সরি লেভেল। বারবার ইনভলভমেন্ট থাকতে পারে বা নাও থাকতে পারে, তখন তাকে বলে আমরা স্পাস্টিক প্যারা অর কোয়াড্রিপ্লেজিয়া। স্পাস্টিক প্যারাপ্লেজিয়া যখন আসবে, তখন আমরা চিন্তা করবো এটা কম্প্রেসিভ না নন কম্প্রেসিভ। কম্প্রেসিভের কজগুলোকে আমরা ভাগ করতে পারি এভাবে, আমরা মনে রাখি সহজে টিটিআই, ট্রমা, টিউমার, ইনফেকশন। ট্রমাটিক ডিস্ক প্রোল্যাপস আর ট্রমাটিক ভার্টিব্রাল কম্প্রেশন থেকেও হতে পারে কম্প্রেসিভ মায়োলোপ্যাথি। টিউমার যেটা এপিডুরাল, ইন্টারডুরাল অর ইন্টারমেডুলার টিউমার। ইনফেকশন যেমন পটস ডিজিজ, টিউবারকুলোসিস বা এনি আদার ইনফেকশন ক্যান কজ স্পাস্টিক কর্ডি or প্যারাপ্লেজিয়া, দ্যাট ইজ কম্প্রেসিভ ভ্যারাইটি। নন কম্প্রেসিভ একটা লং লিস্ট, সবচেয়ে মোস্ট কমনলি আমরা পাই সেটা হলো ইডিওপ্যাথিক ট্রান্সভার্স মাইলাইটিস, ডিমাইলিটিন ডিজিজ স্পেশালি এমএস, অ্যাডেম, নিউরোমাইলাইটিস অপটিকা, সিস্টেমিক ইনফ্লামেটরি ডিজিজ যেমন এসএলই, সার্কয়েডোসিস। ইভেন ভাইরাল ইনফেকশন ক্যান কজ non-compressive spastic para or quadriplegia. Some degenerative disease যেমন motor neuron disease, spinocerebellar ataxia, subagot combined degeneration, neurosyphilis, all can cause spastic para or quadriplegia which is non-compressive variety. কম্প্রেসিভ থেকে নন কম্প্রেসিভ পার্থক্য করা যায় এভাবে ক্লিনিক্যালি, যে কম্প্রেসিভগুলো ইউজুয়ালি পেশেন্ট একটা ট্রমা হিস্ট্রি থাকতে পারে, তার ডিফর্মিটি থাকতে পারে, আইদার কোনো টেন্ডারনেস থাকতে পারে বা কোনো ডিফর্মিটি হতে পারে বা গিব্বাস থাকতে পারে,
এবং এখানে আর্লি বালভার ইনভলভমেন্ট হয়, বাট নন কম্প্রেসিভ আর্লি বালভার ইনভলভমেন্ট হয় না, এক্সেপ্ট ট্রান্সভার্স মাইলাইটিস যেখানে আর্লি বালভার ইনভলভমেন্ট হতে পারে। আর কিছু রেডিকুলার পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে ইন কেস অফ কম্প্রেসিভ ভ্যারাইটি, বাট নন কম্প্রেসিভ এরকম রেডিকুলার পেইন থাকে না। তারপরেও এমআরআই করে নিশ্চিত হয়ে আমাদেরকে বলতে হবে যে এটা কম্প্রেসিভ আর নন কম্প্রেসিভ, কারণ চিকিৎসা কিন্তু আলাদা। ফ্লাসিড প্যারা অর কোয়াড্রিপ্লেজিয়া আর প্যারাসিস, এটার মোস্ট কমন কজ হচ্ছে মোটো নিউরোপ্যাথি ডিউ টু এনি কজ লাইক জিবিএস, সিআইডিপি, অ্যাকুট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া, ডিপথেরিয়া, some hereditary neuropathy যেমন CMT, Charcot-Marie-Tooth disease, some poisonous toxin or poisonous disease like thallium, arsenic, OPC or lead poisoning. এছাড়াও মাল্টিফোকাল মোটো নিউরোপ্যাথি উইথ কন্ডাকশন ব্লক, এমএনডির একটা ভ্যারাইটি আছে যাকে বললাম পিএমএ, প্রোগ্রেসিভ মাসকুলার অ্যাট্রফি, সেখানেও অনেক সময় আমাদের কাছে ফ্লাসিড প্যারাপ্যারাসিস নিয়ে আমাদের কাছে আসতে পারে বা কোয়াড্রিপ্লেজিয়া নিয়ে আসতে পারে। হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস is one of the important DD of GBS আমরা আগে বলছিলাম, সেটাও ফ্লাসিড প্যারা আর কোয়াড্রিপ্লেজিয়া নিয়ে আসতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, কনভার্সন ডিসঅর্ডার। ইন ইয়ং ফিমেল there may be conversion disorder can cause flaccid cordial paraplegia. It's a very common scenario in your private practice, like a 25 years old man presented with sudden weakness of both lower limbs. He also complains of incontinence of his bowel and bladder. On examination, his power is MRC3, deep tendon reflexes are increased, plantar bilateral extensor, and there is definite sensory level up to thoracic 10. So, in this scenario, what is your diagnosis? My diagnosis is spastic paraparesis with definite sensory level. So, এটা কম্প্রেসিভ হতে পারে আর নন কম্প্রেসিভ হলে অ্যাকুট ট্রান্সভার্স মাইলাইটিস। যদি পেশেন্টের ওরকম কোনো ফিচার না থাকে, তার কোনো গিববাস না থাকে বা কোনো ট্রমা হিস্ট্রি না থাকে, সেক্ষেত্রে আমরা, এবং ইয়াং বয়স, সেক্ষেত্রে আমরা তাকে ট্রান্সভার্স মাইলাইটিসটাকে আমরা সবার আগে নিয়ে আসতে পারি। এবং এটা খুব কমন, ইউজুয়ালি একটা পোস্ট ভাইরাল ইনফেকশান, একটা ভাইরাল ইনফেকশনের প্রিভিয়াসলি হিস্ট্রি থাকতে পারে, নাও থাকতে পারে, পরবর্তীতে আমাদের কাছে এরকম স্পাস্টিক প্যারাপ্লেজিয়া নিয়ে আসতে পারে। এবং এইগুলো পেশেন্ট ইউজুয়ালি সাবঅ্যাকুট অনসেট নিয়ে আমাদের কাছে আসে, এবং এগুলো ম্যানেজমেন্ট কিন্তু খুব আর্লি দিতে পারলে পেশেন্ট রেসপন্স অনেক ভালো থাকে। যেমন এগুলোকে আমরা স্টেরয়েড দিই, সোলুমেড্রল ইঞ্জেকশন 1 গ্রাম করে দিব, 200 ml নর্মাল স্যালের সাথে মিক্সড করে অ্যাটলিস্ট উইদিন 1 আওয়ারের ভিতরে পেশেন্টকে ক্যাথেরাইজড করতে পারি, সাথে অ্যান্টিবায়োটিক দিব, পিপিআই এবং আদার ভিটামিনস দিতে পারি, সাথে পেশেন্টের ফিজিওথেরাপি চলবে। 5 থেকে 7 দিন পরে ইনজেক্টেবল স্টেরয়েড বাদ দিয়ে আমরা তখন ওরাল স্টেরয়েড দিব আরও 3 সপ্তাহ, প্রথমে 60 মিলিগ্রাম, দেন 40 মিলিগ্রাম, দেন 20 মিলিগ্রাম, তারপর আমরা অফ করব। এবং মোস্ট অফ দ্য কেসেস পেশেন্ট উইল ইমপ্রুভ। তবে অবশ্যই আমরা যদি ফ্যাসিলিটি থাকে এমআরআই করব, এমআরআই করে আমরা এক্স্যাক্ট কজ আইডেন্টিফাই করে আমরা ট্রিটমেন্ট করব। তো আপনার কাছে যদি এরকম সাডেন এরকম উইকনেস নিয়ে আসে, অবশ্যই আপনাকে আগে খেয়াল করতে হবে, 2টা জিনিস খেয়াল করতে হবে, একটা জিবিএস কিনা, হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস কিনা এক পাশে, আর অ্যাকুট ট্রান্সভার্স মাইলাইটিস কিনা। সো এই 3টা জিনিস কিন্তু খুব কমনলি আপনি জিপি প্র্যাকটিসে পাবেন, জিবিএস, হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস এবং ট্রান্সভার্স মাইলাইটিস। সো আপনি যদি জিবিএসের পেশেন্টের ট্রান্সভার্স মাইলাইটিস চিকিৎসা দেন তাহলে কিন্তু হবে না, আবার ট্রান্সভার্স মাইলাইটিস পেশেন্ট যদি আপনি স্টেরয়েড না দিয়ে শুধু জিবিএসের মধ্যে সাপোর্টিভ ট্রিটমেন্ট দেয় তাও কিন্তু হবে না। সো আপনাকে ক্লিন কাট ডায়াগনোসিস করতে হবে যে তার স্পাস্টিক প্যারাপ্লেজিয়া না ফ্লাসিড প্যারাপ্লেজিয়া, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করলে পেশেন্টের রেসপন্স অনেক ভালো হবে। দ্যাটস অল, থ্যাংক ইউ।